আইসিটি কেয়ারের আরও একটি ক্লাসে আজকে আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3B অর্থাৎ তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক। বিশেষত এটি হচ্ছে এমসিকিউর জন্য বা বহু নির্বাচনীর জন্য ইম্পর্টেন্ট টপিক হিসেবে বিবেচিত হয়। তবে এই টপিকটির আমরা অদ্যপান্ত হচ্ছে আজকে টিউটোরিয়ালে জানবো, ইন ডিটেলস যতটুকু জানা সম্ভব সেটুকু জানার চেষ্টা করব। সো আজকে টপিকের নেম হচ্ছে এনকোডার ডিকোডার। হ্যাঁ, এনকোডার ডিকোডার ওয়ার্ডটি আসলে তোমাদের কাছে যারা হচ্ছে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তাদের কাছে একটু ওয়ার্ড টপিক মনে হতে পারে, বাট এনকোডার ডিকোডার টপিকটা কিন্তু আসলে যে কোনো কোডকে কম্পিউটারকে যে কোনো সংখ্যা বা যে কোনো লেখাকে কম্পিউটারকে বোঝানোর জন্য কিন্তু আসলে কি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো এনকোডার এবং ডিকোডার কি সেটা বোঝানোর জন্য, এনকোডার এবং ডিকোডার বোঝানোর পূর্বে আমি হচ্ছে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ফর এক্সাম্পল তোমরা নিশ্চয়ই হচ্ছে ডেস্কটপ এবং ল্যাপটপের মধ্যে পার্থক্যটা বুঝে থাকো। ল্যাপটপে যেখানে সিপিইউ, তারপরে হচ্ছে কিবোর্ড, তারপর হচ্ছে মনিটর সব কিছু একসাথে অ্যাডজাস্টমেন্ট হিসেবে থাকে, বাট ডেস্কটপে আসলে মূলত কয়েকটি অংশ থাকে। সো ডেস্কটপের ফর এক্সাম্পল একটা মনিটর থাকে, ডেস্কটপের সাথে বিল্ট ইন অবস্থায় একটা কিবোর্ড থাকে, ওকে, এবং এর সাথে আরও একটি ইম্পর্ট্যান্ট অংশ সংযুক্ত থাকে, সেটা হচ্ছে সিপিইউ। সেটা কি? সিপিইউ, তাই তো? সো খেয়াল করে দেখো, প্রথমে রয়েছে একটি মনিটর, তারপরে রয়েছে একটি ল্যাপটপ এবং এরপরে কি রয়েছে? সিপিইউ। ওকে, সো এই যে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মনিটর, এটা আমি একটু লিখে দিই যাতে বুঝতে সুবিধা হয়। মনিটর, আর এই যে নিচে যেটি রয়েছে সেটিকে বলা হয় কিবোর্ড। তো তোমরা তোমাদের বাসায় যদি এই ডিভাইসগুলো বা যে কোনো আশেপাশে যদি কোনো ডিভাইসগুলো অ্যাভেলেবল থাকে, তোমরা একটা জিনিস বিশেষত লক্ষ্য করার প্রথম ক্ষেত্রে তোমরা একটা জিনিস দেখবা যে কিবোর্ড থেকে একটা লাইন কিন্তু সিপিইউ যায়, এবং সিপিইউ থেকে কিন্তু একটা লাইন কিন্তু মনিটরে আসে। কোথায় আসে? মনিটরে আসে। সিপিইউ থেকে একটা লাইন কিন্তু মনিটরে অ্যাডজাস্টমেন্ট হয়। ওকে, সো তোমরা এই নর্মাল যে সংযুক্তকরণের একটা ইনপুটের সাথে একটা আউটপুটের সংযুক্তকরণ করার প্রক্রিয়াটা তোমরা দেখে থাকবে। আসলে এখানে কিবোর্ডটা হচ্ছে একটা ইনপুট ডিভাইস যেখানে সিপিইউ ইনপুট দেয় এবং সিপিইউ সেটাকে প্রসেসিং করে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মানে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণের অংশ। তো সিপিইউর কাজ কি? প্রসেসিং করে। কাকে প্রসেসিং করে? তুমি যেটা ইনপুট হিসেবে দিচ্ছ সেটাকে প্রসেসিং করে সেটাকে আউটপুট হিসেবে কোথায় প্রদর্শন করে? মনিটরে প্রদর্শনের উপযোগী করে তোলে। হ্যাঁ, সো এটা হচ্ছে নর্মাল সেন্স, যেটার দ্বারা আমরা হচ্ছে কি এনকোডার এবং ডিকোডারের কিছু বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। তো খেয়াল করে দেখো, তোমরা আসলে সাধারণত যে ইনপুটগুলো দিয়ে থাকো, ইনপুট ফর এক্সাম্পল তোমাদের কিবোর্ডে অসংখ্য বাটন থাকে বা অসংখ্য অক্ষর থাকে। হ্যাঁ, ইভেন একটা বাটন দ্বারা শিফট কি প্রেস করে কিন্তু সেটাকে ক্যাপিটাল লেটার, হায়ার কেস বা লোয়ার কেসে কি কনভার্ট করা যায়, ছোটো হাতের এ বা ছোটো হাতের বি, কিংবা হচ্ছে ফর এক্সাম্পল প্লাস বা ইকুয়াল। হ্যাঁ, এই কাজগুলো কিন্তু করা যায়। সো খেয়াল করে দেখো, কিবোর্ডে এই এতগুলো অক্ষর নিয়ে না কাজ করে আমি প্রাথমিক অবস্থায় তোমাদের যে কিবোর্ডটা দেখতে পাও সেই কিবোর্ডে আসলে অসংখ্য অক্ষর থাকে। সো প্রাথমিক অবস্থায় আমি ধরে নিচ্ছি আমার যে কিবোর্ডটি রয়েছে এই কিবোর্ডটিতে জাস্ট 4টা অক্ষর রয়েছে। ওকে, ফর এক্সাম্পল অক্ষরগুলো রয়েছে এ, বি, সি এবং ডি। এই 4টা অক্ষর রয়েছে, এই 4টা বাটন রয়েছে। আমার কিবোর্ডে এতগুলো বাটন নাই, আমি তোমাদেরকে স্বল্প মাত্রায় বোঝানোর জন্য আমি বাটনগুলো বোঝাচ্ছি। সো আমার কিবোর্ডে 4টা বাটন রয়েছে। ফর এক্সাম্পল তুমি তোমার কিবোর্ডে এ প্রেস করেছো, ঠিক আছে? সো তুমি তোমার কিবোর্ডে এ প্রেস করেছো বা করবা। তো খেয়াল করে দেখো, এই বিষয়টা বোঝানোর আগে আমাকে আরেকটা বিষয় সম্পর্কে একটু আইডিয়া দিই। এই যে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আসলে সিপিইউ যে অংশটা রয়েছে, সিপিইউ কিন্তু তৈরি এমনিতেই হয়নি। সিপিইউ তৈরি হওয়ারগুলোর মধ্যে অনেকগুলো ধাপ রয়েছে। ফর এক্সাম্পল যেমন রয়েছে ট্রানজিস্টর, অনেকগুলো ট্রানজিস্টর একসাথে মিলে যেটা তৈরি করে সেটা হচ্ছে তৈরি করে একটা আইসি। হ্যাঁ, অনেকগুলো ট্রানজিস্টর মিলে একটা আইসি তৈরি করে, ইন্টিগ্রেটেড সার্কিট, এবং অনেকগুলো আইসি মিলে তৈরি করে একটা প্রসেসর। কি তৈরি করে? অনেকগুলো আইসি মিলে তৈরি করে প্রসেসর। ওকে,
প্রসেসর। ওকে, প্রসেসর। তো খেয়াল করে দেখো যে সিপিইউ এর সবথেকে, সিপিইউ এর মধ্যে বা মাদারবোর্ডের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট অংশ রয়েছে, সেটা হচ্ছে কি প্রসেসর। প্রসেসর রয়েছে। ওকে, সো এই প্রসেসরই কিন্তু হচ্ছে কম্পিউটারের আসলে কেন্দ্রবিন্দু। হ্যাঁ, যেমন আমাদের রক্ত সঞ্চালনের জন্য হৃৎপিণ্ড দরকার, সেরকম কম্পিউটারকে তার স্বাভাবিক কাজকর্মগুলো করার জন্য প্রসেসরের প্রয়োজন হয়। প্রসেসর ব্যতীত সে কিন্তু কাজগুলো করতে পারে না। সো অনেকগুলো ট্রানজিস্টর মিলে একটা আইসি তৈরি করা হয় এবং অনেকগুলো আইসি মিলে ইন্টিগ্রেটেড সার্কিট মিলে একটা প্রসেসর তৈরি করা হয়। তো এই সিপিইউর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট অংশ রয়েছে প্রসেসর। প্রসেসর দিয়ে কিন্তু কি সে ডেটা প্রক্রিয়াকরণের অংশগুলো বা প্রসেসিংয়ের কাজগুলো কিন্তু করে থাকে। তো খেয়াল করে দেখো প্রসেসরের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে প্রসেসর জাস্ট বাইনারি অ্যালাউ করে। জাস্ট বাইনারি অ্যালাউ করে, জাস্ট বাইনারি অ্যালাউ করে। তাছাড়া অন্য কোনো সংখ্যা পদ্ধতির অঙ্কগুলোকে কি সে কি ডিটেক্ট করতে পারে না। সো ফর এক্সাম্পল, আমি যখন কিবোর্ডে এ প্রেস করব, এটা কিন্তু প্রসেসরের মধ্যে দিয়ে প্রসেসিং হয়ে, যেহেতু এটা সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, প্রসেসিং হয়ে সে মনিটরে প্রদর্শিত হবে। সো এই মনিটরে প্রদর্শন করার জন্য যে বিষয়টা সবথেকে ইম্পর্টেন্ট হয়ে ওঠে, যে ফর এক্সাম্পল আমি এ প্রেস করেছি, সো এটা হচ্ছে এখান দিয়ে গিয়ে প্রসেসরের কাছে গিয়েছে। সো প্রসেসরের কাছে যখন সে যাবে, বলছে যে আমি এ আসছি, প্রসেসরকে সে বলবে যে আমি এ আসছি। তো প্রসেসর তো একে চেনে না। কেন চেনে না? কেননা আমি এখানে আগেই উল্লেখ করে দিয়েছি প্রসেসর জাস্ট বাইনারি সংখ্যাকে ডিটেক্ট করতে পারবে, বাইনারি ব্যতীত অন্য কোনো সংখ্যাকে সে ডিটেক্ট করতে পারবে না। সো যখন এ প্রসেসরের কাছে গেছে, এই অ্যালফাবেটটা, ইংরেজি অ্যালফাবেটটা প্রসেসরের কাছে গেছে, প্রসেসর বলছে আমি তো তোমাকে চিনি না, আমি তোমাকে প্রসেসিং করব কিভাবে? সে তো যেহেতু একে চেনে না, তাহলে সে বলবে আমি তো তোমাকে চিনি না, তোমাকে প্রসেসিং করব কিভাবে? সো সে তখন কি বিপদে পড়ে যাবে। ফর এক্সাম্পল, তোমাকে দাওয়াত দিয়েছে, বাট তোমার কার্ডটি নিয়ে তোমার ফ্যামিলি মেম্বার অন্য কেউ হয়তো দাওয়াত খেতে চলে গিয়েছে, বাট তারা, তোমার ফ্যামিলি মেম্বারকে তো তারা নাও চেনার কথা, যেহেতু তোমাকে ইনভাইট দিয়েছে তোমাকে। সো খেয়াল করে দেখো, এই সমস্যাটা কাটানোর জন্য এখানে যে কাজটি করা হয় সেটা হচ্ছে, খেয়াল করে দেখো এখানে দুইটি অংশ নিয়ে কাজ করা হয়। প্রথম অংশ হচ্ছে এখানে একটা কোডিং সিস্টেম চালু করা হয়। এখানে কি চালু করা হয়? কোডিং সিস্টেম। কোডিং, ফর এক্সাম্পল এটাকে বলা হয় এনকোডিং। ঠিক আছে, এনকোডিং সিস্টেম চালু করা হয়। এনকোডিং সিস্টেমের বিশেষ বৈশিষ্ট্য কি? এনকোডিং সিস্টেমের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সে এর জন্য একটা নির্দিষ্ট ভ্যালু ফিক্সড করে রাখে। এর জন্য একটা নির্দিষ্ট ভ্যালু ফিক্সড করে রাখে। যেমন এর মান সে, ফর এক্সাম্পল, তোমরা এখানে আমি অনেক ধরনের কোডিং সিস্টেম তোমাকে শিখিয়েছি। কোডিং সিস্টেমের মধ্যে তোমরা বেশ কয়েক ধরনের সিস্টেম শিখেছো। সেটা হচ্ছে ফর এক্সাম্পল তোমার আলফানিউমেরিক কোডিংয়ের মধ্যে তোমরা অ্যাস্কি কোড শিখেছো, অ্যাস্কি কোড শিখেছো, তারপরে ইউবিসিডিক কোড শিখেছো, তারপর ইউনিকোড নিয়ে শিখেছো। ঠিক আছে, এই অংশগুলো নিয়ে শিখেছো কোডিং। তো কোডিংয়ের অ্যাস্কি কোডের মধ্যে আবার দুই রকমের ফর্মুলা ছিল, অ্যাস্কি 7 এবং অ্যাস্কি 8। অ্যাস্কি 7 অনুযায়ী অ্যালফাবেট এর জন্য মান, ডেসিমাল মান, অ্যালফাবেট এর জন্য ডেসিমাল মান হচ্ছে কি 65, ডেসিমাল মান হচ্ছে 65। হ্যাঁ, সো এই যে একটা সংখ্যার বা একটা অক্ষরের বিপরীতে যে একটা মান ফিক্সড করে রাখা, ডেসিমাল মান ফিক্সড করে রাখা, এটাকে কোডিং সিস্টেম বলা হয়। কি বলা হয় তাকে? কোডিং সিস্টেম। তো খেয়াল করে দেখো যে এর বিপরীতে আমি একটা মান ফিক্সড করে রেখেছি। এটা যে কোনোটা দিয়ে হতে পারে, অ্যাস্কি যে হতে হবে এমন কোনো কথা নাই। তবে বর্তমান বিশ্বে ইউনিকোডটা বেশি ব্যবহার করা হয়। আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে অ্যাস্কি কোড দিয়ে শেখাচ্ছি। ওকে, তো খেয়াল করে দেখো অ্যাস্কি কোডের 7 বা 8 ভার্সনের জন্য অ্যালফাবেট বড় হাতের এর জন্য 65 মান ধরা হয়, বড় হাতের এর মান 65 ধরা হয়, ছোট হাতের বি এর মান 66 ধরা হয়, এরকম একটা মান ধরা হয় ফর এক্সাম্পল। ঠিক আছে, এরকম একটা মান ধরা হয়।
বি এর জন্য যেমন 66 ধরা হয়, সি এর জন্য মানটা ধরা হয় 67, ডি এর জন্য মান ধরা হয় 68, কেননা এখানে আরও অনেক অক্ষর রয়েছে যেগুলো হচ্ছে কি পর্যায়ক্রমিকভাবে, যেমন ফর এক্সাম্পল 0 থেকে 32 পর্যন্ত ASCII 7 বা 8 এর জন্য যেটা বড় হয় এটা হচ্ছে কমান্ডিং অপারেটিং সিস্টেমের জন্য আসলে কি এই সংখ্যাগুলো ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল অপারেটিং সিস্টেমের মধ্যে কী কী রয়েছে, তুমি তোমার কিবোর্ডের দিকে খেয়াল করলে দেখতে পারবা যে হচ্ছে কন্ট্রোল অল্টার, তারপরে উইন্ডোজ বাটন, ওপরে F1 F2 এরকম অনেক কিন্তু কমান্ডগুলো কিন্তু রয়েছে, ব্রাইটনেস বাড়ানোর জন্য, সাউন্ড বাড়ানোর জন্য, আপ ডাউন, এরকম অনেক কিন্তু কমান্ড রয়েছে। সো 0 থেকে 32 পর্যন্ত যে মানগুলো ব্যবহার করা হয় সেগুলো আসলে কি অপারেটিং কমান্ড। তারপরে হয়তো বা আরও বিভিন্ন ধরনের চিহ্ন দেওয়া আছে, সেই চিহ্নগুলো দেখলেই তুমি কি খুব সহজে কিন্তু কি সেটা করতে পারবা। ফর এক্সাম্পল আমি যদি তোমাদেরকে একটা যদি স্যাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাতে চাই, আমার কাছে স্যাম্পলটা এই মুহূর্তে অ্যাভেলেবল নাই, বাট আমি তোমাদের গ্রুপে পোস্ট করে দিব। তো খেয়াল করে দেখো যে এই তো ASCII 7 বা 8 অনুযায়ী মানগুলা, যেখানে প্রত্যেকটা অক্ষরের জন্য মান ফিক্সড করে আছে। বাট তুমি একটা জিনিস বুঝে দেখো, আমি কিন্তু বলেছি আমার কিবোর্ডে কিন্তু এতগুলো অক্ষর নাই, জাস্ট 4টা অক্ষর আছে, ABCDEF, এই 4টা অক্ষর আছে। সো এই 4টা অক্ষর, তাহলে এর মান যদি 4টা অক্ষর থাকে তাহলে এর মান কি 65 থেকে শুরু করার প্রয়োজন রয়েছে? সাপোজ আমি তোমাকে বোঝানোর সুবিধার্থে আমি বলছি আমার কিবোর্ডে জাস্ট 4টা অ্যালফাবেট আছে, তাহলে এর মান অবশ্যই কত হওয়া উচিত? এর মান তোমরা নিশ্চয়ই বলবা যে এর মান হওয়া উচিত, তোমরা হয়তো বা বলতে পারো এখানে যে এর মান হওয়া উচিত 1, না এর মান 0 থেকে শুরু করব, এর মান 0, ওকে। তারপরে রয়েছে বি এর মান, রয়েছে বি এর মান ফর এক্সাম্পল 1, সি এর মান 2, ডি এর মান 3, ওকে। এর মান 0, বি এর মান 1, সি এর মান 2 এবং কি ডি এর মান 3, ওকে। সো এতটুকু বোঝার কথা। সো এতটুকু বোঝার পরে খেয়াল করে দেখো যে এটা আমি আসলে কোনো কোডিং সিস্টেমের অধীনে করছি না, এটা আমি নিজে নিজেই ফিক্সড করে নিলাম, কেননা আমার 4টা এখানে অক্ষর রয়েছে, ওকে। তো এর মান কত দাঁড়াচ্ছে? 0, এর মান কত দাঁড়াচ্ছে? 0, ওকে। সো এটা হচ্ছে কোডিং সিস্টেম, যেখানে একটি অক্ষরের বিপরীতে বা একটা সংখ্যা বা একটা চিহ্নের বিপরীতে যে কোনো চিহ্ন থাকতে পারে, প্লাস মাইনাস, হ্যাঁ, তারপরে মাল্টিপল, ডিভিশনস, বিভিন্ন ধরনের চিহ্ন কিন্তু এখানে কি থাকতে পারে। তো খেয়াল করে দেখো এখন যেটা করতে হবে যে আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এখন সি বাটনটা প্রেস করলাম। আমি যদি কিবোর্ড থেকে সি বাটনটা প্রেস করি, সি এর মান কত? এখানে সি এর মান দাঁড়াচ্ছে কত? 2, সি এর মান 2। সো সি এর মান যখন 2, এই 2টা যখন প্রসেসরের কাছে যাবে, প্রসেসর কি সেটা চিনতে পারবে? প্রসেসর কি 2 কি চেনে? প্রসেসর কি 2কে কি চিনতে পারে? না, পারবে না, কেননা 2 কিন্তু একটা ডেসিমাল সংখ্যা, 2 কিন্তু একটা ডেসিমাল সংখ্যা। সো এই যে 2 যে কাজ করবে না, 2 যে প্রসেসর বুঝতে পারবে না, তার কারণ হচ্ছে এটা একটা ডেসিমাল সংখ্যা, কেননা প্রসেসর জাস্ট বাইনারিকে অ্যালাউ করে। সেখানে আরেকটা অংশ দরকার বা আরেকটা প্রক্রিয়াকরণের অংশ দরকার, সেটা হচ্ছে যে প্রক্রিয়াকরণটা একটা ডেসিমাল সংখ্যাকে, ডেসিমাল 2কে বাইনারিতে কনভার্ট করবে। ডেসিমাল 2 এর বাইনারি কত সেটা আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তরে শিখেছি। ডেসিমাল 2 এর মান, বাইনারি মান হচ্ছে 10 বলা ঠিক ভুল হবে, 10, হ্যাঁ। সো ডেসিমালকে, এই যে ডেসিমালকে যে বাইনারিতে কনভার্ট করা হলো, একটু ভালো করে খেয়াল করে দেখো, 2 কিন্তু একটা ডেসিমাল সংখ্যা ছিল, এটাকে কিসে কনভার্ট করা হলো? বাইনারিতে। কেন বাইনারিতে কনভার্ট করা হলো? প্রসেসরের ব্যবহার উপযোগী করার জন্য কিন্তু কি একটা ডেসিমাল সংখ্যাকে, আমাদের সংখ্যা পদ্ধতিকে, মানুষের ব্যবহৃত সংখ্যা পদ্ধতিকে বাইনারিতে রূপান্তর করা হলো। এই যে মানুষের ভাষাটাকে কম্পিউটারের ব্যবহার উপযোগী করার যে প্রক্রিয়াকরণগুলো করছে, এগুলোকে বলা হচ্ছে কি? এনকোডার। কি বলা হয়? এনকোডার বলা হয়। এই কাজটা করে থাকে এনকোডারের কাজ হচ্ছে প্রথমে কোডিংয়ের মান অনুযায়ী, ডেসিমাল মান অনুযায়ী সেই মানটাকে কি করে? বাইনারিতে কনভার্ট করে। তাহলে এনকোডারের কাজ হচ্ছে ডেসিমাল সংখ্যা বা মানুষের ব্যবহৃত সংখ্যাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা। সো এনকোডারের আরও একটি সংজ্ঞা রয়েছে, যে ডিজিটাল বর্তনী আনকোডেড ডেটা বলতে আমাদের ভাষা বা আমাদের অক্ষর বা আমাদের ব্যবহৃত চিহ্নগুলোকে বলা হয়। যে ডিজিটাল বর্তনী বা যে ডিজিটাল সার্কিট আনকোডেড ডেটাকে
কোডেড ডেটায় রূপান্তর করে, কোডেড বলতে বাইনারির কথা বোঝানো হচ্ছে, কোডেড ডেটায় রূপান্তর করে তাকে কি বলা হয়, এনকোডার বলা হয়। কি বলা হয়, এনকোডার। সো ফর এক্সাম্পল আমি বিষয়টা আরেকবার স্পষ্ট করে দিই, আরেকবার একটু রিপিট করে দিই। আমি সি বাটনটা প্রেস করেছি, আমি আমার কিবোর্ড থেকে সি বাটনটা প্রেস করেছি, সি বাটনটা যেমনই আমি প্রেস করেছি সি আসছে, বাট সিকে তো প্রসেসর চিনে না। তাহলে আমি কী করলাম, সি এর বিপরীতে একটা ডেসিমাল মান ফিক্সড করে রাখা আছে অটোমেটিক্যালি, যেটা আমি ধরে নিয়েছি। সি এর মান যেমন এখানে ফিক্সড করা আছে 2, সি এর মান 2 বসিয়েছি, এটা কোডিং করেছি। হ্যাঁ, তোমরা এখানে এইসব কোডিংয়ের ক্ষেত্রে আসলে বিভিন্ন ধরনের ফর্মালাইজড কোডিং ব্যবহার করা হয়, অ্যাসকি, ইউবিসিডিক, হ্যাঁ, তারপরে হচ্ছে যেটা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে আমরা শিখেছি, তারপরে হচ্ছে ইউনিকোড রয়েছে, বিসিডি কোড রয়েছে। হ্যাঁ, তো এখানে আমরা সি এর মান একটা ধরে নিয়েছি ডেসিমাল, বাট ডেসিমাল 2কে তো প্রসেসর রিড করতে পারবে না। সো কী করতে হবে, সেই 2কে ডেসিমাল থেকে কিসে কনভার্ট করে নিতে হবে, বাইনারিতে কনভার্ট করে নিতে হবে। এই যে ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা বা একটা অক্ষরকে বাইনারিতে রূপান্তর করার প্রক্রিয়াটাকে বলা হয় এনকোডিং প্রসেস। এই প্রসেসটাকে বলা হয় এনকোডিং প্রসেস, এবং এই এনকোডিং প্রসেসটা কে করতে সাহায্য করে, এনকোডার করতে সাহায্য করে। কে করতে সাহায্য করে, এনকোডার করতে সাহায্য করে। এটা হচ্ছে এনকোডারের কাজ, আমাদের ভাষাটাকে কম্পিউটারের ব্যবহার উপযোগী ভাষায় রূপান্তর করা। ওকে, সো এতটুকু নিশ্চয়ই বুঝেছো। এবার যে পার্টটা খুব ইম্পর্ট্যান্ট, ফর এক্সাম্পল তুমি কিবোর্ডে প্রেস করেছো সি, তুমি অবশ্যই চাচ্ছ যে তোমার মনিটরে সি প্রদর্শন করুক, তুমি অবশ্যই চাইবে যে সেটা সি প্রদর্শন করুক। ওকে, বাট এখানে একটা সমস্যা রয়েছে। সমস্যাটা কি, ফর এক্সাম্পল একটা প্রসেসরের 3টি অংশ থাকে। কয়টি অংশ থাকে, 3টি অংশ থাকে। প্রথম অংশ হচ্ছে ALU, অ্যারিথমেটিক লজিক ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, গাণিতিক প্রক্রিয়াকরণের অংশ। CU, সেন্ট্রাল ইউনিট, কেন্দ্রীয় প্রক্রিয়াকরণের অংশ। হ্যাঁ, আর আরেকটা রয়েছে RAM, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা অস্থায়ীভাবে ডেটাকে কি তার কাছে সংরক্ষণ করে রাখে। সো প্রসেসরের কাছে এই বাইনারি মানটা গেল 10 গেল। সো গাণিতিক প্রক্রিয়াকরণের অংশ, গাণিতিক প্রক্রিয়াকরণ কখন হয়, যখন যোগ হয়, বিয়োগ হয়, গুণ হয় বা ভাগ হয়। বাট এখানে কিন্তু কোনো যোগ বিয়োগ গুণ ভাগ হচ্ছে না। সেটা কি হবে, জাস্ট 10 গেছে, বলছে তোমার কি যোগ বিয়োগ করার প্রয়োজন। 10 যখন প্রসেসরের কাছে গেছে তখন বলছে তোমার কি যোগ বিয়োগ করার প্রয়োজন, তার কোনো প্রয়োজন নাই। বলছে ঠিক আছে, তুমি সেন্ট্রাল ইউনিটে গিয়ে RAM দিয়ে চলে যাও। ওকে, তো খেয়াল করে দেখো, প্রসেসর এই যে বাইনারি ডেটাটাকে নিল, প্রসেসর এই বাইনারি ডেটাটাকে নিল, 10কে নিল। 10কে নেওয়ার পরে সেটা যদি সরাসরি মনিটরে পাঠায় দেয়, প্রসেসর যদি প্রসেসিং করার পর 10কে প্রসেসিং করার মতন সে কিছু পেলো না, মানে যোগ বিয়োগ গুণ ভাগ সেখানে কিছু হয়নি বিধায় সে সরাসরি সেটা যদি মনিটরে পাঠায় দেয় 10কে, তাহলে কিন্তু তোমার কিন্তু চোখ কপালে উঠে যাবে। কেন উঠে যাবে, কেননা তুমি কিবোর্ডে প্রেস করেছিলে সি, বাট তোমার মনিটরে প্রদর্শন করছে কি, তোমার মনিটরে প্রদর্শন করছে 10, মনিটরে প্রদর্শন করছে 10। তাহলে তো তোমার অবাক হওয়ার কথাই। সো এই অবাক যেন না হও, তুমি সি প্রেস করলে যেন কিবোর্ড মনিটরে সি প্রদর্শন করে, তার জন্য কিন্তু একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করা লাগে, একটা বিশেষ পদ্ধতি বা একটা বিশেষ কমান্ড নেওয়া লাগে। কমান্ডটা কি, চলো কমান্ড একটু আলোচনা করা যাক। প্রসেসর তার প্রসেসিং শেষে যে বাইনারি ডেটাটা থাকে, সেই বাইনারি ডেটাটাকে আবারও ডেসিমালে রূপান্তর করার প্রক্রিয়াকরণ করে থাকে। ডেসিমালকে আবারও বাইনারিতে রূপান্তর করার ব্যবস্থা সে করে থাকে। কি করে, এই 10 যে বাইনারিটা রয়েছে, 10 যে বাইনারিটা রয়েছে, সেই বাইনারিটাকে সে কী করে, আবারও ডেসিমালে রূপান্তর করে দেয়। কিসে রূপান্তর করে দেয়, ডেসিমালে। সো 10 বা ডেসিমাল কত, 10 ডেসিমাল হচ্ছে 2, যেটা কিনা করেছিলাম এখানে। সো সে এই যে বাইনারি কোডেড ডেটাটাকে যে আনকোডেড ডেটা আবার রূপান্তর করছে, যে ডিজিটাল বর্তনী বা যে ডিজিটাল সার্কিট কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করে, অর্থাৎ কম্পিউটারের ভাষাটাকে মানুষের ভাষায় রূপান্তর করে, তাকে কি বলা হয়, ডিকোডার বলা হয়। কি বলা হয়, ডিকোডার। কি বলা হয়, ডিকোডার বলা হয়। তাহলে আমাদের ভাষাটাকে বাইনারিতে রূপান্তর করাকে এনকোডিং বলা হয়, এবং কম্পিউটারের বাইনারিকে আমাদের ভাষায় রূপান্তর করাকে বলা হয় ডিকোডিং। হ্যাঁ, যেটা করে থাকে ডিকোডার। সো খেয়াল করে দেখো, বাট তুমি প্রেস করেছো সি, বাট তোমার মনিটরে যদি 2 প্রদর্শন করে, তুমি কি মেনে নিবা, অবশ্যই মানবে না। সো এর জন্য কী করতে হবে, এই যে দেখো, এই যে কোডিং সিস্টেমের ব্যবহার করেছিলাম না, সেই কোডিং সিস্টেম অনুযায়ী, সেই কোডিং সিস্টেম যখন অটোমেটিক্যালি তাকে বিল্ট ইন অবস্থায় দেওয়া থাকবে তার মাদারবোর্ডে বা তার সফটওয়্যারে বা অপারেটিং সফটওয়্যারে, যখন তার দেওয়া থাকবে, তখন সেটাকে চিহ্নিতকরণ করতে পারবে।
যে আরে দুই দুই তো তুমি তো আমার পরিচিত, 2 মানে হচ্ছে কত, 2 মানে সে চিনতে পারবে। আচ্ছা 2 মানে তো আচ্ছা তুমি চিনতে পেরেছো, 2 মানে তো তুমি হচ্ছে সি, তুমি হচ্ছে অ্যালফাবেট সি। তাহলে কি তখন সে আবার এখানে কোডিংয়ের সাহায্য নিয়ে কি করতে পারবে, মনিটরে সি প্রদর্শন করতে পারবে, সো এতগুলো প্রক্রিয়াকরণ এর পরে কিন্তু কি সি প্রদর্শিত হয় যখন আমরা একটা বাটন প্রেস করি, ঠিক আছে। সো খেয়াল করতে পারছো এনকোডার কী করে, সেটাকে বাইনারিতে রূপান্তর করে, ডিকোডার সেটাকে কী করে, ডিকোডার সে বাইনারিটাকে আবার হচ্ছে কি ডেসিমালে রূপান্তর করে। সো এই প্রসেসটা একটু বুঝলাম, চলো একটা উদাহরণের মাধ্যমে, একটা খুব সহজ জটিল কিন্তু খুব ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে কিন্তু কি এই জিনিসটা আমরা একটু দেখে আসি যে আসলে এটা কীভাবে কাজ করে, ওকে। তোমাদেরকে প্রথম থেকে একটা যোগ দেখায় যে একটা যোগ আসলে প্রসেসর কিভাবে প্রসেসিং করে মনিটরে প্রদর্শন করে, ওকে। সো প্রথমত যে বিষয়টা জানতে হবে যে আসলে আমার এখানে একটা সিপিইউ তো থাকবেই এবং কিবোর্ডের একটা লাইন, কিবোর্ড থেকে একটা লাইন সিপিইউ যায়, আচ্ছা সিপিইউটা একটু বড় করে আঁকি, হ্যাঁ সিপিইউটা আমার একটু বড় করে আঁকা প্রয়োজন এক্ষেত্রে, আমি সিপিইউটা একটু বড় করে আঁকলাম, ওকে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। সো সিপিইউটা আঁকলাম, সিপিইউ থেকে একটা লাইন মনিটরে যাবে, ওকে। এটা হচ্ছে সাধারণ একটা প্রক্রিয়া। তো খেয়াল করে দেখো আমি 5 এবং 7-এর যোগফল নির্ণয় করব, 5 এবং 7 যোগফল নির্ণয় করব। সো খেয়াল করে দেখো 5 যখন আমি কিবোর্ড থেকে প্রেস করব, সেই 5টা যখন যাবে, 5কে কি প্রসেসর চিনে, এই যে লাল যে অংশটা রয়েছে সেটা হচ্ছে প্রসেসর, 5কে কি প্রসেসর চেনে না। সো কী করতে হবে, 5কে যেহেতু চিনে না, 5কে বাইনারিতে রূপান্তর করে একটা প্রক্রিয়া বের করতে হবে। সো খেয়াল করে দেখো 5কে বাইনারিতে রূপান্তর করলে কত হয়, 5কে বাইনারিতে রূপান্তর করলে দাঁড়ায় 101, ওকে। এবার তুমি প্রেস করেছো প্লাসকেও কিন্তু প্রসেসর চিনে না। সো কী করতে হবে, প্লাসের পরিবর্তেও কিন্তু কি একটা মান বসাতে হবে। সো ASCII কোড অনুযায়ী প্লাসের মানটি দাঁড়াচ্ছে 1011, একটা আনুমানিক মান লিখলাম, আমার আসলে এই মানটা মনে পড়ছে না। আচ্ছা আমি তোদের দেখেই বলি, ASCII কোড অনুযায়ী প্লাসের মানটাই কত, প্লাস মানে হচ্ছে সাধারণত আমার যতটুকু মনে পড়ছে প্লাসের মানটা হচ্ছে 43, ডেসিমাল 43, যে ডেসিমাল 43-এর মান হচ্ছে 101011, এই তো 101011, ওকে। এবং তুমি কিবোর্ডে প্রেস করেছো 7 প্রেস করেছো, 5 + 7, 7-এর জন্য কি করবে, 7-এর জন্য একটা বাইনারি মান বের হবে 111, ওকে। সো এই যে প্রত্যেকটা চিহ্ন বা অক্ষরের বিপরীতে যে একটা বাইনারি মান বের হয়ে গেছে, এটাকে বলা হয় কি এনকোডিং বলা হয়, এটাকে কি বলা হয় এনকোডিং। এই এনকোডিং প্রসেসটা করে থাকে এনকোডার। এখন সেই বাইনারি মানগুলা কি চলে গেল প্রসেসরের কাছে চলে যখন যাবে, তখন প্রসেসরের কাছে কি যাবে 101, তারপর প্লাসের জন্য হচ্ছে 10, আমি একটু উপর থেকে লিখি 101, তারপর প্লাসের জন্য 101011, 7-এর জন্য এটা গেল। সো প্রসেসরের যে 3টি অংশ রয়েছে, প্রথম অংশ ALU অ্যারিথমেটিক লজিক ইউনিট, ALU এর কাছে এটা গেল। ALU এর কাছে যাওয়ার পরে যে কাজটি ঘটবে বা যে অংশটা সবথেকে ইম্পর্টেন্ট যে অংশটা আসবে সেটা হচ্ছে ALU সেটাকে প্রসেসিং করবে, যোগ করার পর সেটা সেন্ট্রাল ইউনিটের কাছে পাঠাবে, CU এর কাছে পাঠাবে, CU সে মানটাকে নিবে, CU সে প্রসেসিং করে যে মানটা দিবে সে মানটা আসলে 5 এবং 7-এর যোগফল করলে 12 হয়, 12-র বাইনারিকে পাঠাবে, বাইনারি হচ্ছে 12-র বাইনারি হবে 1100, ঠিক আছে। এবং র্যাম কি করে, র্যাম সেটা সাময়িক সময়ের জন্য সেটাকে কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অস্থায়ী মেমোরি, র্যাম সেটাকে কি সাময়িক সময়ের জন্য কিন্তু সেটা স্টোর করে রাখে। ফর এক্সাম্পল তোমার কম্পিউটারে তুমি 5 + 7 লিখেছো, তো 12 হয়েছে, সেটা তোমার যদি এই সময় যদি তোমার কম্পিউটার যদি অফ হয়ে যায়,
কম্পিউটার যদি অফ হয়ে যায় তাহলে কিন্তু কি তুমি ওই 12টা পাবা না, তোমাকে আবারও যোগ করতে হবে। ফর এক্সাম্পল তুমি ফোনে যোগ করছো, যোগ করতে করতে 12 বের হয়েছে, সো ওই মানটা কিন্তু তুমি পাবা না, ওটা সাময়িক সময়ের জন্যই থাকবে। যখন ওটা ফোনটা অফ হয়ে গেল তখন কিন্তু সেই মানটা কিন্তু পেতে হলে আবারও কিন্তু 5+7 প্রেস করতে হবে। সো র্যাম সেটা সাময়িক সময়ের জন্য রাখে সেখানে। এখন এই যে মানটা আউটপুটটা যে পেয়েছি 5+7 যোগ করে যে 12 পেয়েছি, 12টা কিন্তু আমার ব্যবহারযোগ্য না, তাহলে কী করতে হবে 1010 কিন্তু ব্যবহারযোগ্য না আমার। সাপোজ 5+7 লিখলা বাট আউটপুট প্রদর্শন হচ্ছে 100, তাহলে কি তোমার মাথা ঠিক থাকবে? অবশ্যই না। তাহলে যেটা করতে হয় এই 100 যে বাইনারি মানটা রয়েছে সেই বাইনারি মানটাকে যদি তুমি আবারও ডেসিমালে রূপান্তর করো, সেই বাইনারি মানটাকে ডেসিমালে রূপান্তর করার জন্য যে প্রসেসটা বা যে অংশটার ব্যবহার করে সেটা হচ্ছে ডিকোডার কী করে সেই প্রাপ্ত ফলাফলটাকে আবারও ডেসিমালে রূপান্তর করলে আমরা ফলাফল পাই 12। ওকে, সো এভাবে কিন্তু এনকোডার এবং ডিকোডারের সাহায্যে কিন্তু কি আমাদের সাধারণ যে কাজগুলো হয়ে থাকে সেগুলো কি আমরা সম্পন্ন করে থাকি। বাট আমাদের যে বিষয়টা এখনও বোঝার প্রয়োজন বা বুঝতে হবে সেটা হচ্ছে এবং ডিকোডারের প্রাথমিক আলোচনা পর্ব শেষে এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা সরাসরি এনকোডার সম্পর্কিত আলোচনায় চলে যাব। সো আমরা এনকোডার দিয়ে আমাদের আলোচনা শুরু করব। এবং অনেকে মনে করো যে এনকোডার সৃজনশীলের জন্য কতটুকু ইম্পর্টেন্ট বা এনকোডার সৃজনশীলের জন্য কীভাবে করতে হয়, তাদেরকে একটু বলে রাখি যে এনকোডিং সম্পর্কিত বা ডিকোডিং সম্পর্কিত এমসিকিউ সর্বাধিক প্রশ্ন এসেছে অ্যাডমিশনে কিংবা হচ্ছে একাডেমিকভাবে প্রশ্ন এসেছে। বাট সৃজনশীল সম্পর্কিত সেরকম কোনো কনসেপ্ট কিন্তু বোর্ড পরীক্ষায় এ পর্যন্ত আজ অবধি কিন্তু কি ইনক্লুড হয়নি। তবুও আমরা হচ্ছে এনকোডার এবং ডিকোডারের বাস্তবসম্মতভাবে সেটাকে কি জানার একটু চেষ্টা করব। সো এনকোডার এবং ডিকোডারের জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয় বা এনকোডিংয়ের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট যে অংশটি রয়েছে সেটা হচ্ছে তার ব্লক ডায়াগ্রাম। এটি হচ্ছে একটা ব্লক ডায়াগ্রাম। সো ব্লক ডায়াগ্রামের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ব্লক ডায়াগ্রাম দ্বারা ইনপুট বা আউটপুট নির্ধারিত হয়ে থাকে। ফর এক্সাম্পল এনকোডারের ইনপুট বা আউটপুট সম্পর্কে জানার জন্য যেটা জানতে হবে আমাকে, এনকোডারের ইনপুট যদি 2n হয়, আউটপুট হয় n। ওকে, এনকোডারের ইনপুট যদি 2n হয় তাহলে আউটপুট হয় কি? আউটপুট হয় n। ঠিক আছে, এই কনসেপ্টটা আমাদেরকে জানতে হবে। ফর এক্সাম্পল এনকোডারে ইনপুট যদি 4টি হয়, তাহলে আউটপুট কতটি হবে? ফর এক্সাম্পল আমি যদি এখানে 4 দিয়ে হিসাব করতে যাই, 4কে যদি আমরা হচ্ছে 2 এর স্কোয়ার রূপে নিয়ে যেতে চাই, 4 মানে কি আমরা 2 স্কোয়ার লিখতে পারি না? 4 মানে আমরা লিখতে পারি 2 স্কোয়ার লিখতে পারি তো, মানে 2 স্কোয়ার মানে 2 × 2 মানে তো 4, তাই না? সো খেয়াল করে দেখো 2 টু দি পাওয়ার n ইনপুট গেলে সেই আউটপুটটা কত বের হয়? আউটপুট বের হয় n। সেখানে পাওয়ারটা কত রয়েছে? 2, তাহলে আউটপুট হবে 2। সো ইনপুট যদি 4টা হয় তাহলে আউটপুট কয়টা হবে? আউটপুট অবশ্যই 2টা হবে। ওকে, ফর এক্সাম্পল ইনপুট যদি জাস্ট 2টা হয়, 2টা মানে কি 2 টু দি পাওয়ার 1, তাহলে আউটপুট কয়টা হবে? জাস্ট 1টি। ইনপুট যদি ফর এক্সাম্পল 8টি হয়, 8টি মানে কি 2 কিউব, তাহলে আউটপুট কতটি হবে? আউটপুট হবে 3টি। ওকে, কিন্তু তোমাদের মনে প্রশ্ন হচ্ছে ইনপুট যে 2টি 4টি 8টি হবে এরকম কোনো গ্যারান্টি আছে কি? ইনপুট কি 5টি হতে পারে না, 3টি হতে পারে না? তোমাদেরকে এটা অ্যান্সার একটা জাস্ট বিষয়, একটা তোমাদের কমন জিনিসের মধ্যে উদাহরণ দিই। ফর এক্সাম্পল তুমি যখন ডেটা প্যাকেট কিনো, কোনো টেলিকম অপারেটর থেকে যখন ডেটা প্যাক কিনো, তখন ফর এক্সাম্পল তুমি অনেকে হয়তো বা 2 জিবি বা 4 জিবি কিনে অভ্যস্ত। তোমরা ডেটা প্যাকটা কেনার পরে তোমরা খেয়াল করে দেখো যে তোমরা দেখতে পারবা যে তোমাদের 1 জিবি কিনেছো, 1 জিবি কেনার পর কিন্তু তোমার ডেটা আসছে 1 জিবি না, 1024 মেগাবাইট আসে। কিন্তু 1 জিবি মানে 1000 মেগাবাইট না, 1000 মেগাবাইট না, কিন্তু 1024 মেগাবাইট আসে। সো আমরা কিংবা হচ্ছে আমরা যদি
1 GB না কিনে হাফ জিবি কিনি তাহলে আমাদের কিন্তু আসে 512 মেগাবাইট, 500 আসে না কিন্তু 512 আসে, ঠিক আছে। তো তোমরা মনে করো হয়তোবা যে এই 24/12 GB আমাদেরকে হয়তোবা টেলিকম কোম্পানিটা অফার করেছে বা হচ্ছে আমাদেরকে এক্সট্রা একটু দিয়েছে, বোনাস দিয়েছে আর কি, বাট তেমন কিছু না, হ্যাঁ। কেননা তোমরা যে মেমোরি কার্ডটা কিনো সেই মেমোরি কার্ডটাও কিন্তু 1024 মেগাবাইটেরই হয়, ঠিক আছে। তোমরা যে হচ্ছে 1024 ইউজ করা যায় না, কেননা সেই মেমোরি কার্ডের নিজস্ব চলার জন্য কিন্তু কিছুটা মানে অংশ কিন্তু লাগে, নিজের চলার জন্য মেমোরি কার্ডটা অপারেটিং সিস্টেমের সাথে যদি ইনক্লুড হতে চায় তারও কিছুটা অংশ খরচ হয়ে থাকে। সো এই যে সাধারণত 1024 বা 512 কেন হয়, কেননা সেগুলো 2 গণিতক অনুসারে চলে। যেমন 1024 মানে আমরা কত জেনে থাকি 2 to the power 7, তাই তো। আসলে আমরা এই মানগুলো একটু মুখস্থ করে নিব, মানে যে কোনো কম্পিউটার যে কোনো গাণিতিক প্রক্রিয়াকরণের বা যে কোনো হিসাবের অংশগুলো হয়ে থাকে আসলে 2 গুণিতক আকারে। ফর এক্সাম্পল আমরা জানি 2 to the power 0, 2 গুণিতক বলতে 2 to the power 0, 2 to the power 0 মানে হচ্ছে 1, 2 to the power 1 মানে 2, 2 to the power 2 মানে 4, 2 to the power 3 মানে হচ্ছে 8, 2 to the power 4 মানে হচ্ছে 16, 2 to the power 5 মানে হচ্ছে 32, 2 to the power 6 মানে 64, 2 to the power 7 মানে সরি আমার ভুল হয়েছিল ডেটাটাতে 128, 2 to the power 8 হচ্ছে 256, 2 to the power 9 হচ্ছে 512, 2 to the power 10 হচ্ছে 1024, হ্যাঁ। 2 to the power 11 হচ্ছে 2048, 2 to the power 12 হচ্ছে 4096, 2 to the power 13 হচ্ছে 8192, 2 to the power 14 হচ্ছে 16384, ঠিক আছে। 2 to the power 15 হবে 32768, 2 to the power 16 হবে 65536, ঠিক আছে। এভাবে কিন্তু মানগুলো যাবে। আচ্ছা 2 গুণিতক আকারে কিন্তু কি যে কোনো কাজ কিন্তু হয়ে থাকে, যেমন 1 বাইট বা 2 বাইটের ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়, হ্যাঁ। সো খেয়াল করে দেখো 1 বাইট যেমন হচ্ছে 8 বিট নিয়ে কাজ করে, সেরকম 2 বাইট কিন্তু কি 16 বিট নিয়ে কাজ করে। সো কম্পিউটারে যে কোনো ইনপুট বা আউটপুটের কাজগুলো আসলে 2 গুণিতক আকারে হয়ে থাকে। সো এনকোডারের এই জন্য ইনপুট এনকোডারের ক্ষেত্রে কি হয়, এনকোডারের ক্ষেত্রে ইনপুট হয় 2 to the power n আর আউটপুট হয় n, ঠিক আছে। এটাই কিন্তু এনকোডারের বৈশিষ্ট্য, এটা হচ্ছে এনকোডারের বৈশিষ্ট্য, ওকে। এনকোডার তাহলে ইনপুট যদি 2টা হয় আউটপুট কয়টা হবে, সো ইনপুট যদি 4টা হয় আউটপুট কয়টা হবে 2টা। ফর এক্সাম্পল এখানে আমি 3টা ইনপুট, তোমাদের বই দেখবা ইনপুটগুলো দেওয়া আছে D0 D1 D2 D3, বাট আমি তোমাকে এই জিনিসটা D0 D1 D2 D3 আসলে এগুলো চলকের নাম বলা হচ্ছে বা অক্ষরের নামগুলো বা চিহ্নের নামগুলো বোঝানো হচ্ছে। সো আমি উদাহরণটাকে একটু সহজ করার জন্য আমি তোমাকে প্রাথমিক অবস্থায় এই ইনপুটগুলোর নাম লিখে দিচ্ছি A B C D, যেমনটি তোমাকে আমি স্বাভাবিক অবস্থায় যখন এর আগে আলোচনা করছিলাম তখন শিখিয়ে এসেছি ABCD। তো খেয়াল করে দেখো এখন আমি এদের একটা সত্যক সারণী আঁকবো, এনকোডার বা ডিকোডার। এখানে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এনকোডার বা ডিকোডারের সত্যক সারণী লজিক গেটগুলোর সত্যক সারণীর মতন না, যদিও এই সত্যক সারণীগুলোর ইনপুট এবং আউটপুট আছে বাট তাদের মতো না। কেন খেয়াল করে দেখো এর ইনপুট কী কী রয়েছে, এর ইনপুট 4টি রয়েছে। ইনপুট রয়েছে A B C D, আউটপুট ফর এক্সাম্পল XY দিতে পারি আমরা, যে কোনো কিছু দিতে পারি, XY দিলাম, আউটপুট দিলাম X আর Y, ওকে। খেয়াল করে দেখো আমরা সাধারণত কী করি ইনপুটের অবস্থান অনুযায়ী লজিক গেটে কী করি, লজিক গেটের মতন ইনপুটের অবস্থান অনুযায়ী আসলে সত্যক সারণী আঁকি, ইনপুট অনুযায়ী 2 to the power n আকারে সারি টানি লজিক গেটগুলোর ক্ষেত্রে। বাট এনকোডার বা ডিকোডারের ক্ষেত্রে সারি বা রো নির্ধারণ করা হয় ইনপুট বা আউটপুটের, কথাটি একটু ভালো মতো মনে রাখবা, ইনপুট বা আউটপুটের সর্বোচ্চ মানের ভিত্তিতে। ইনপুট বা আউটপুট, ইনপুট হতে পারে অথবা আউটপুটের হতে পারে, ইনপুট এবং আউটপুটের মধ্যে যে সর্বোচ্চ থাকবে তার মানের ভিত্তিতে। সো এখানে ইনপুট এবং আউটপুটের মধ্যে কোনটি সর্বোচ্চ, ইনপুট কতটি, 4টি, তাহলে এখানে সারি হবে, সারি বা রো হবে 4টি, 1টি 2টি 3টি 4টি। কেন 4টি রো বা সারিতা হয় সেই জিনিসটা এখন আমি স্পষ্ট করছি। ফর এক্সাম্পল তুমি কিন্তু তোমার কিবোর্ডে বা তুমি তোমার ফোনের কিবোর্ডে কিন্তু একই সাথে একাধিক বাটন প্রেস করতে পারো না,
একই সাথে একাধিক বাটন প্রেস করলে হয় মান আসে না। তুমি ল্যাপটপের ক্ষেত্রে দেখবা একই সাথে একাধিক বাটন কন্ট্রোল কিগুলো ছাড়া বাকি সাপোজ এ এবং বি একই সাথে প্রেস করলে কিন্তু কোনো মান কিন্তু মনিটরে প্রদর্শন করবে না, সেই অক্ষরটি কিন্তু মনিটরে প্রদর্শন করবে না। তার কারণটি হচ্ছে সে শুধু একক সময়ে একটি মানই নিতে পারে, প্রসেসর একক সময়ে একটি মানই গ্রহণ করতে পারে। যেমন যখন তুমি এ বাটনটা প্রেস করবা এর মধ্য দিয়ে 1 যাবে, এর মধ্য দিয়ে সিগন্যাল 1 যাবে, মানে বাইনারি 1 যাবে, মানে হাই ভোল্টেজ যাবে, যেখানে 1 মানে কত, 1 মানে তার মধ্যে বিভব পার্থক্য হচ্ছে 2 ভোল্ট থেকে 5 ভোল্ট। এই পরিমাণ বিদ্যুৎ বিভব পার্থক্য কি সেই বর্তনীর মধ্য দিয়ে যাবে, এর মধ্য দিয়ে যাবে, এর বাটনটার নিচ দিক দিয়ে যাবে, এ থেকে সিগন্যাল যাবে। সো এতে যখন সিগন্যাল যাবে বাকিগুলোতে তখন কি হবে, বাকিগুলোতে তখন কিন্তু মান 0 আসবে, কেননা একই সাথে একাধিক বাটন থেকে মান যেতে পারে না, যে কোনো একটা থেকে যাবে। ঠিক আছে, সো খেয়াল করে দেখো আমরা এখানে যেটা করলাম, এ থেকে মান যখন গেল তখন বাকিগুলো 0 গেল। ঠিক আছে, তো এ থেকে কি যাবে, বি থেকেও যেতে পারে, বি থেকে যখন মান যাবে তখন বাকিগুলোর মান কি যাবে, বাকিগুলোর মান কিন্তু 0 যাবে। যখন সি থেকে মান যাবে তখন কি অন্য তিনটির মান 0 যাবে। যখন ডি এর মান যাবে, ডি থেকে মান যাবে তখন কি বাকিগুলোর মান কি যাবে, বাকিগুলা কিবোর্ড থেকে বা কি থেকে মানগুলো 0 যাবে। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আসলে এনকোডারের সত্যক সারণী বোঝানো হয়ে থাকে। বাট আমরা গতানুগতিক ধারায় যেভাবে বলে থাকি, হয়তো বা অনেকে বলে থাকতে পারে তোমাকে যে ইনপুটের ক্ষেত্রে তুমি এরকম কর্নার ওয়াইজ কিন্তু 1 বসাই দিবা, বাট 1টা এইভাবে কেন বসাবে সেটা কিন্তু তোমার স্পষ্ট হওয়া উচিত। ওকে, তো খেয়াল করে দেখো, সো এনকোডারের কাজটা কি, এনকোডারের কাজটা আমরা হচ্ছে তার বেসিক আলোচনার ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে জেনেছি। এনকোডারের কাজটা হচ্ছে যে কোনো একটা ইনপুট, যে কোনো একটা মান, ডেসিমাল মানকে বা যে কোনো একটা অক্ষর যখন একটা বাটন যখন প্রেস করা হয় সেই মানটাকে বাইনারিতে প্রসেসরকে বোঝানো। এনকোডারের কাজ হচ্ছে আমাদের ভাষা বা আমাদের ব্যবহৃত চিহ্ন বা অক্ষরগুলোকে কম্পিউটারের প্রসেসরকে বোঝানোর জন্য বাইনারিতে রূপান্তর করা। সো এ থেকে যখন প্রেস করেছি তখন আউটপুট কী হবে, আউটপুট বোঝানোর জন্য তোমাকে সেই কোডিং পদ্ধতিটা আবারও সাহায্য নিতে হবে, যেটা আমি তোমাদেরকে কাল্পনিকভাবে তোমাদেরকে কি লিখে দিয়েছিলাম। এ এর মান যেমন 0 লিখেছিলাম, বি এর মান যেমন 1 লিখেছিলাম, সি এর মান যেমন 2 লিখেছিলাম, ডি এর মান যেমন 3 লিখেছিলাম, তাই তো। সো সেই কাল্পনিক মানটা তোমাকে কি আবার একটু স্মরণ করতে হবে, কাল্পনিক মানগুলো এর মান 0, বি এর মান 1, সি এর মান 2, ডি এর মান 3, সেটাকে একটু স্মরণ করতে হবে। ওকে, তো খেয়াল করে দেখো তোমরা নিশ্চয়ই সংখ্যা পদ্ধতির রূপান্তর তৃতীয় অধ্যায়ের, এটি যেহেতু দ্বিতীয় অংশ, প্রথম অংশে শিখেছো সংখ্যা পদ্ধতির রূপান্তর 0, 1, 2, 3 এগুলোকে যদি ডেসিমাল সংখ্যা ভেবে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি, বাইনারিতে রূপান্তর করলে 0 এর বাইনারি দ্বারাই 00, 1 এর বাইনারি দ্বারাই 0, 1, 2 এর বাইনারি দ্বারাই 1, 0, 3 এর বাইনারি দ্বারাই 1, 1। তুমি 1 to 4 দ্বারাও কিন্তু করে ফেলতে পারবে এটা খুব সহজেই, বা রূপান্তরটা ক্যালকুলেটারেও বের করতে পারবা। তো খেয়াল করে দেখো আমি যখন এ বাটনটা প্রেস করেছি তখন বাকিগুলো থেকে 0 গেছে। এ মানে বাইনারি কত, এ মানে বাইনারি 0, 0, এখানে বাইনারি মানটা লিখতে হয়। এখানে যেটি অনেকে বোঝে না সেটি হচ্ছে এখানে বাইনারি মানটা লিখতে হয়। বাইনারি মান 0 বাইনারি কত, 0, 0। যখন বি বাটনটা প্রেস করেছি, বি মানে ডেসিমাল কত বোঝাচ্ছে 1, 1 মানে বাইনারি কত 0, 1। যখন সি বাটনটা প্রেস করেছি তখন সেটা কি বোঝাচ্ছে, ডেসিমাল 2কে বোঝাচ্ছে, 2 মানে 1, 0। যখন ডিকে প্রেস করেছি, ডি মানে 3কে বোঝাচ্ছে, 3 মানে বাইনারি কত 1, 1। ওকে, সো খেয়াল করে দেখো এভাবেই কিন্তু আমরা প্রত্যেকটি বাটন যখন প্রেস করি তার বিপরীতে কিন্তু তার আউটপুটে মান যায়। মানে যখন আমরা এ প্রেস করি তখন কিন্তু প্রসেসরের কাছে সিগন্যাল যায় 0, 0, যখন বি প্রেস করি তখন সিগন্যাল যায় 0, 1। কেননা অদ্বিতীয় সংকেত তৈরি করতে হবে, তো অদ্বিতীয় সংকেত তৈরি না করলে প্রসেসরের কাছে এ চাপলেও যদি 0, 1 যায়, বি চাপলেও যদি 0, 1 যায় তাহলে কিন্তু সেটা কিন্তু গোলমেল লেগে যাবে। প্রসেসর কিন্তু এ এবং বিকে আলাদাভাবে শনাক্ত করতে পারবে না। সে যেন আলাদাভাবে শনাক্তকরণ করতে পারে এবং আলাদা মান এক একটি অক্ষরের বিপরীতে আলাদা যেন মান যায়, আলাদা যেন বাইনারি মান যায়, সেই কাজটাই করে থাকে এনকোডার। ওকে, সো যখন এ চাপ দিয়েছিলাম তখন কি এরকম মানগুলো গিয়েছে। তো খেয়াল করে দেখো এখন আমাদের এটা হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলটা তোমরা তোমাদের টেক্সট বুকে যেরকম দেখতে পারবা, তোমরা এখানে ইনপুট এবিসি দেখতে পারবা না, তোমরা এখানে এবিসি এর জায়গায় এখানে ইনপুট দেখতে পারবা D0, D1, D2, D3 এরকম মান দেখতে পারবা।
ঠিক আছে, তোমাদের যে সাধারণত বইগুলো লেখা হয়েছে সেই বইগুলোতে এভাবে দেওয়া হয়েছে। কেন তারা এভাবেই দিল আমরা আসলে ঠিক বিষয়টা বুঝে আসিনি, তবে আসলে এভাবে সহজভাবেও দিতে পারতো। সো আমি তোমাদের বইয়ের মতন করে D0 D1 D2 D3 লিখে ফেললাম, ঠিক আছে, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। মানে চারটা অক্ষরের বিপরীতে এরকম মানগুলো ফিক্সড করেছে, D0 D1 D2 D3, যেখানে ডেটার মান 0 1 2 3 এরকম। তো খেয়াল করে দেখো, এখন আমরা এই ট্রুথ টেবিল থেকে অন্যান্য লজিক গেটে যেভাবে হচ্ছে ট্রুথ টেবিল থেকে লজিক ফাংশন বের করতাম, লজিক ফাংশন বের করব। সেই ট্রুথ টেবিল থেকে কি বের করব? লজিক ফাংশন। সো লজিক ফাংশন বের করার নিয়মটা আমরা খুব সাধারণত আমাদের মনে আছে নিশ্চয়। লজিক ফাংশন বের করার নিয়ম হচ্ছে আউটপুটের ওয়ান অনুযায়ী কী করতে হবে? ইনপুটের মান চেক করতে হবে, তাই তো? সো আউটপুটের ওয়ান অনুযায়ী, যেমন ফর এক্সাম্পল ওয়াইয়ের যদি লজিক ফাংশন বের করতে চাই, এই ওয়ান অনুযায়ী ইনপুটের মান যা যা দেওয়া আছে সেই অনুযায়ী কি লজিক ফাংশন বের হবে, কিন্তু সেই অনুযায়ী কি লজিক ফাংশন বের হবে। এর একটা বিষয় খেয়াল করলে দেখতে পারবা তোমরা, যে এখানে আউটপুট অনুযায়ী যদি লজিক ফাংশন লিখতে যাই আমরা, আসলে এখানে আমি একটু লজিক ফাংশন একটু নিচে লিখি, লজিক ফাংশনটা একটু নিচেই লিখি। লজিক ফাংশন এক্সেরও বের হবে, ওয়াইয়েরও বের হবে, কেননা লজিক গেটের ক্ষেত্রে একটি মাত্র আউটপুট বের হতো, বাট এখানে কিন্তু দুইটি আউটপুট বের হয়েছে, দুইটি আউটপুটের জন্য দুইটি লজিক ফাংশন বের হবে। সো ওয়াইয়ের আউটপুটের ওয়ানের জন্য যদি লজিক ফাংশন বের করতে চাই, ডি এর মান 0 তাহলে D0 বার হবে, ডি এর মান 1 তাহলে D1 হবে, মানে যেটার মান 1 সেটার জন্য কি সিম্পল ফরম্যাট বসে, যেটার মান 0, যেমন D0 মান এই সারিতে D0 মান 0 তাহলে কি বসবে? D2 বার। তারপর হচ্ছে D3 এর মানও 0 তাহলে কি হবে? D3 বার। সো এরকম বারগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, সো বইয়ে যখন লেখা হয়েছে এই বারগুলোকে অ্যাভয়েড করে জাস্ট যেটার মান 1 শুধু সেটাকেই নির্দিষ্টকরণ করা হয়েছে। ফর এক্সাম্পল এখানে D1 এর মান 1 ছিল, তাই শুধু D1ই লেখা হচ্ছে, শুধু D1ই লেখা হয়, বাকিগুলো কিন্তু কি অ্যাভয়েড করা হয়, বারগুলোকে কিন্তু কি অ্যাভয়েড করা হয়, যাতে লজিক ফাংশনটা বড় না হয়ে যায়। ওকে, তাহলে আমাকে এই 1 অনুসারে এই 1টা কোত্থেকে আসছে? D1 থেকে আসছে, তাহলে D1 লিখলাম। ওকে, এরপরে এই 1 থেকে কি লজিক ফাংশন বের করব, এই 1 থেকে লজিক ফাংশন বের করার জন্য এই 1টা কোত্থেকে আসছে? এই 1টা কোত্থেকে আসছে? D3 থেকে আসছে। ওকে, D3 লিখে ফেললাম ছোটো করার জন্য, ওভাবে লিখলেও ভুল হবে তেমনটা না, বাট লজিক ফাংশন বড় হয়ে যাবে, লজিক ফাংশন বড় হলে লজিক সার্কিটও বড় হয়ে যাবে। এবার ওয়াই লিখলাম, এবার এক্স লিখবো, এক্সের 1 অনুযায়ী কিন্তু কি লজিক ফাংশন বের হবে। এই 1টা কোত্থেকে আসছে? D2 থেকে আসছে, D2 থেকে এসেছে, এবং এই 1টা কোথায় এসেছে? D3 থেকে এসেছে। ব্যাস, এক্স এবং ওয়ের জন্য ট্রুথ টেবিল থেকে লজিক ফাংশন বের হয়ে গেছে। এখন যেটা করতে হবে, লজিক ফাংশন থেকে লজিক সার্কিট আঁকা যেতে পারে, আঁকা যায়। ওকে, এনকোডারেরও লজিক সার্কিট রয়েছে। সো লজিক সার্কিট আঁকানোর জন্য তোমাকে দেখতে হবে লজিক ফাংশনের আউটপুটগুলোতে কি কি চলক রয়েছে। চলকগুলি রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি, চলকগুলি রয়েছে D1, চলকগুলি রয়েছে D2 এবং চলক রয়েছে D3। এই 3 ধরনের চলক রয়েছে, এই 3 ধরনের চলক আমরা কি এখানে দেখতে পাচ্ছি। তো খেয়াল করে দেখো ওয়াইয়ের ক্ষেত্রে কি হয়েছে, ওয়াইয়ের ক্ষেত্রে যেটা হয়েছে D1 এবং D3 পরস্পর কি হয়েছে ওয়াইয়ের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, এরা দুজন যোগ হয়েছে, যোগের কাজ কে করে? অর গেট করে। সো D1 এবং D3 যদি যোগ করি তাহলে কি পাওয়া যায়? ওয়াই পাওয়া যায়, কিন্তু সো ওয়াই পাই আমরা। আবার দেখো D2 এবং D3 যদি যোগ করা হয়, D2 থেকে লাইন নিলাম, D3 থেকে লাইন নিলাম, এই দুইটা যদি যোগ করা হয় তাহলে কি পাওয়া যায়? তাহলে পাওয়া যায় এক্স। ওকে, সো এভাবে কিন্তু কি লজিক সার্কিট আমরা পেতে পারি।
কার বিপরীতে, লজিক ফাংশনের বিপরীতে লজিক সার্কিট পেতে পারি। সো এই হচ্ছে এনকোডারের বৈশিষ্ট্য, যে কাজটা আসলে এনকোডার করে থাকে, যে আমাদের ভাষা বা আমাদের ব্যবহৃত চিহ্ন বা প্রতীকগুলোকে কম্পিউটারের ব্যবহার উপযোগী করে থাকে। সো এভাবে কিন্তু এনকোডার সম্পর্কে আমরা বিস্তারিত শিখতে পারলাম। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ডিকোডার সম্পর্কিত আরও বিস্তারিত জানার চেষ্টা করব। সেখানে আমরা ডিকোডার নিয়ে আবারও এভাবে পর্যায়ক্রমিকভাবে তার ব্লক ডায়াগ্রাম, তারপরে তার সত্য সারণী থেকে লজিক ফাংশন থেকে লজিক সার্কিট আঁকবো। তবে একটি বিষয় বলে রাখি, এমসিকিউর জন্য এনকোডারে এক ধরনের প্রশ্ন এসে থাকে। ফর এক্সাম্পল বলা হতে পারে 64 এনকোডারের 64টি ইনপুটের জন্য আউটপুট কতটি হবে, 64টিকে আমরা কিভাবে লিখতে পারি? 64টিকে আমরা যেমন এখানে এই জন্য যেটা প্রয়োজন, মানগুলো জানা প্রয়োজন। 2 টু দি পাওয়ার 0 এর মান যেমন 1, 2 টু দি পাওয়ার 1 এর মান 2, 2 টু দি পাওয়ার 2 এর মান যেমন হচ্ছে আমরা জানি 4, হ্যাঁ, 2 টু দি পাওয়ার 3 এর মান যেমন জানি 8, হ্যাঁ, 2 টু দি পাওয়ার 4 এর মান যেমন আমরা জানি হচ্ছে 16, 2 টু দি পাওয়ার 5 এর মান জানি আমরা 32, হ্যাঁ, 2 টু দি পাওয়ার 6 এর মান জানি 64। সো 2 টু দি পাওয়ার 6, তাহলে আউটপুট হবে 6টি। আউটপুট হবে কতটি? 6টি, তাই না? সো এই ধরনের প্রশ্ন আসে, বা এমনও প্রশ্ন আসতে পারে এনকোডারের আউটপুট যদি 6টি হয়, ইনপুট কতটি? তাহলে আউটপুট যদি 6টি হয়, তাহলে ইনপুট হচ্ছে 2 টু দি পাওয়ার 6। মানে এই ফর্মুলাটা মনে রাখলেই হবে, 2 টু দি পাওয়ার n এর বিপরীতে আউটপুট বের হয় n সংখ্যক। হ্যাঁ, সো এই ধরনের এমসিকিউ কিন্তু প্রশ্ন আসে যে ইনপুটের মান দেওয়া থাকবে, আউটপুট বের করতে বলতে পারে, বা আউটপুটের মান দেওয়া থাকে, ইনপুট বের করতে বলতে পারে। সো আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো, বা কনসেপ্টটা তোমাদের আমি একটু বিস্তারিত বইয়ের বাইরেও কনসেপ্ট দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। সো আশা করি তোমরা এতে উপকৃত হবা। ইনশাআল্লাহ দেখা হবে ডিকোডারের অংশটিতে। আমরা এনকোডার এবং ডিকোডারের প্রাথমিক আলোচনার পরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, এনকোডার সম্পর্কিত আলোচনা করেছিলাম। আজকে আমরা এনকোডারের প্রেক্ষিতে আমরা যে অংশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিকোডার নিয়ে আলোচনা করব। সো ডিকোডার হচ্ছে এমন একটি টপিক যে আসলে যেটা অনেকটা এনকোডারের সাদৃশ্য অনুযায়ী হবে, যেখানে আমরা ব্লক ডায়াগ্রাম বা ট্রুথ টেবিল নিয়ে কথা বলবো, তারপরে লজিক ফাংশন, তারপরে লজিক সার্কিট নিয়ে কথা বলবো। সো ডিকোডার শুরু করার আগে একটি জিনিস স্পষ্ট করে দিই, যেটা আমরা বেসিক কনসেপ্ট অংশটিতে আলোচনা করেছিলাম। সেখানে আমরা আলোচনা করেছিলাম ডিকোডারের কাজ হচ্ছে কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করা, অর্থাৎ বাইনারি সংখ্যাকে মানুষের ব্যবহার করা বা কম্পিউটারের ভাষাটাকে মানুষের ব্যবহৃত ভাষায় রূপান্তর করা। প্রসেসর যে কাজটি প্রসেসিং করার পরে যে ডেটাটা থাকে, সেই ডেটাটাকে যখন মনিটরের প্রদর্শনের জন্য আমরা উপযোগী করতে চাইব, প্রসেসর থেকে প্রাপ্ত ফলাফলটিকে আমরা যখন মনিটরের প্রদর্শনে উপযোগী করতে চাইব, তখন আমাদের মূলত ডিকোডার ব্যবহার করা হয়ে থাকে। সো ডিকোডারের প্রথমে যে অংশটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তার ব্লক ডায়াগ্রাম নিয়ে আমরা আলোচনা করব। সো ডিকোডারের ব্লক ডায়াগ্রামের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সেখানে ইনপুট যদি n হয়, তাহলে আউটপুট হয় 2 টু দি পাওয়ার n, ঠিক এনকোডারের বিপরীত। হ্যাঁ, এনকোডারে যেমন ইনপুট বেশি হয়, আউটপুট কম হয়, ডিকোডারে ঠিক উল্টোটা, ইনপুট কম হয়, আউটপুট বেশি হয়। ফর এক্সাম্পল, ইনপুট যদি ডিকোডারে 3টি হয়, আউটপুট হবে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3। হ্যাঁ, তাহলে হবে আউটপুট 8টি হবে। ওকে, ইনপুট যদি 4টি হয়, তাহলে আউটপুট কতটি হবে? আউটপুট হবে 16টি। ইনপুট যদি 2টি হয়, তাহলে আউটপুট হবে 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ 4টি। ইনপুট যদি 1টি হয়, তাহলে আউটপুট হবে 2টি, অর্থাৎ 2-এর গুণিতক অনুযায়ী হয়ে থাকে। কেননা কম্পিউটার তার ডিভাইসের কাজগুলো বা ডিভাইসের যে কর্মকাণ্ডগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু 2-এর গুণিতক আকারে কিন্তু সম্পন্ন করে থাকে। যার কারণেই তোমরা এমবি রিচার্জ করলে বা মেমোরি কার্ড কিনলে সেটা হচ্ছে 1024 বা 512 হয়। হ্যাঁ, 1000 বা 500 হয় না, কিন্তু 1024 বা 512 মেগাবাইটে দেখায়, কেননা সেটা 2-এর গুণিতক অনুযায়ী কাজ করে। তো খেয়াল করে দেখো ডিকোডারের, ফর এক্সাম্পল আমরা যে উদাহরণটা দিয়ে আমরা ডিকোডার সম্পর্কিত জানবো। ফর এক্সাম্পল, ইনপুট হচ্ছে ডিকোডারের 2টা, ডিকোডারের ইনপুট হচ্ছে 2টা, তাহলে আউটপুট কয়টা হবে? 2 স্কোয়ার। হ্যাঁ, তার মানে আউটপুট হবে 4টা। আউটপুট কয়টা হবে? 4টা। 4টা আউটপুট দিয়ে কি আমরা ডিকোডারকে জানবো বা শিখবো। ওকে, তো খেয়াল করে দেখো যে আমি ব্লক ডায়াগ্রামটা আসলে এভাবেই বোঝানো হয়, যেখানে ইনপুট বা আউটপুটগুলোকে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ডিকোডারের বিশেষ বৈশিষ্ট্য আমরা জেনেছি, ইনপুট n হলে আউটপুট হয় 2 টু দি পাওয়ার n। ওকে, আচ্ছা, খেয়াল করে দেখো ডিকোডারের ক্ষেত্রে ইনপুট যদি আমরা
এক্স ওয়াই দিই, আউটপুট কী বের হয়? আউটপুট এখানে তুমি তোমার বইয়ের মতন করে দিতে পারো, D0 D1 D2, বা আমি তোমাকে প্রাথমিকভাবে যে জিনিসটা দিয়ে বুঝিয়েছিলাম ABC অনুযায়ী ABCD অনুযায়ী কিন্তু কি বোঝাতে পারো। ওকে, তো যে কোনোভাবে কিন্তু কি এটা বোঝানো সম্ভব। তো এখন যে জিনিসটি নিয়ে আমরা জানবো সেটি হচ্ছে এনকোডার বা ডিকোডারের ট্রুথ টেবিল নিয়ে জানবো, তাদের ট্রুথ টেবিল নিয়ে জানবো। সো এই ট্রুথ টেবিল সাধারণত লজিক গেটের ট্রুথ টেবিলের মতন না, এটা একটু ভিন্ন প্রকৃতির ট্রুথ টেবিল, যদিও এই ট্রুথ টেবিলের একইভাবে ইনপুট এবং কি রয়েছে, আউটপুট রয়েছে, ইনপুট এবং কি রয়েছে, আউটপুট। তো খেয়াল করে দেখো ইনপুট এখানে কি কি রয়েছে, ইনপুট রয়েছে এক্স এবং ওয়াই, এবং আউটপুট রয়েছে ABCD। আমরা এভাবে লিখব ABCD। এবং আমি বলেছিলাম এনকোডার নিয়ে আলোচনার ক্ষেত্রে আমি বলেছিলাম যে এনকোডার বা ডিকোডারের ক্ষেত্রে ট্রুথ টেবিলের সারি বা রো নির্ধারিত হয় ইনপুট বা আউটপুটের সর্বোচ্চ মানের ভিত্তিতে, ইনপুট বা আউটপুটের সর্বোচ্চ মানের ভিত্তিতে। সো ইনপুট এবং আউটপুটের মধ্যে সর্বোচ্চকে আউটপুট সর্বোচ্চ মানটি কত? 4টি, যেহেতু 4টি তাহলে সারি কয়টি হবে? 4টিই হবে। সো ডিকোডারের কাজটা কি? ডিকোডার কি করে? বাইনারি মানটাকে ডেসিমালে রূপান্তর করে। ফর এক্সাম্পল ঠিক উল্টো ট্রুথ টেবিলটা সম্পূর্ণ উল্টো। যেমন এখানে মান 0 0 আছে, 0 1 আছে, তারপরে হচ্ছে 1 0 আছে, আবার 1 1 আছে। তুমি এই জিনিসটা যে ট্রুথ লজিক গেটের ট্রুথ টেবিলগুলোর মতন মানগুলো এভাবে বসাতে পারো, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, 0 0 1 1, হ্যাঁ, বাট আমি ওকে এভাবে মিনিং করে দিলাম। তো এটার কাজ কি? ফর এক্সাম্পল যেমন আমরা হচ্ছে 0 0 0 1 1 0 1 1 এই মানগুলোকে আগে ফার্স্টে যেটা করব ডেসিমালে রূপান্তর করব। 0 0 মানে কত? 0, 0 1 মানে কত? 0 1 মানে হচ্ছে 1, 1 0 মানে 2, 1 1 মানে 3। এবং 0 মানে আমরা কোন অ্যালফাবেট ধরেছিলাম? A অ্যালফাবেট, 1 মানে B অ্যালফাবেট, 2 মানে C অ্যালফাবেট, 3 মানে D অ্যালফাবেট, তাই তো? তো যখন আমার বর্তনীতে সিগন্যাল আসবে, প্রসেসর থেকে যখন সিগন্যাল আসবে 0 0, তখন আমার বুঝতে হবে যে সিগন্যালটা এ থেকে গিয়েছে। যখন এ থেকে সিগন্যাল গিয়েছে তখন বাকিগুলো থেকে কিন্তু কি সিগন্যাল 0 গিয়েছে, কেননা একই সাথে একাধিক কিবোর্ড থেকে কিন্তু সিগন্যাল যেতে পারে না। যখন 0 1 1 প্রকাশ করবে তখন 0 1 দেখে বুঝতে হবে এটা ডেসিমাল 1, ডেসিমাল 1 মানে কি? সেটা বাইনারির B, সেটা ডেসিমালের B থেকে সিগন্যাল গেছে। B থেকে যখন সিগন্যাল গেছে তখনই কিন্তু সেই আউটপুটটা প্রদর্শন করে 0 1, অর্থাৎ রিভার্স, মানে আমরা ঠিক উল্টো পর্যায় থেকে যাচ্ছি। এনকোডারের ঠিক বিপরীতই হচ্ছে ডিকোডার, মানে 0 1 মানে B থেকে সিগন্যাল গেছে, 1 0 মানে C থেকে সিগন্যাল গেছে, তখন কি বাকিগুলো কি ছিল? বাকিগুলো তখন কিন্তু কি 0 ছিল, বাকিগুলো তখন কিন্তু কি 0 ছিল। আমাকে 1 1 দেখে বুঝতে হবে, আমাকে 1 1 মানে 3, 3 মানে D থেকে সিগন্যাল গেছে, D থেকে সিগন্যাল গেছে, তখন বাকিগুলোর মান কি ছিল? বাকিগুলোর মান 0 ছিল। বাট আমি ABCD দিয়ে বোঝালেই তো হবে না, তোমাদের বইয়ে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ABCD নাম বোঝায়, তোমাদের সেখানে বোঝানো হয়েছে D0 D1 D2 D3 দ্বারা বোঝানো হয়েছে। সো আমি যদি ABC দিয়ে বোঝাতে চাই তোমাদের কিন্তু কি পরবর্তীতে জটিলতার সৃষ্টি হতে পারে, সেই জন্য আমি কি ABCD দিয়ে বোঝানোর পরে সেটাকে কিন্তু কি D0 D1 D3 দিয়ে কনভার্ট করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সো আমি এখানে ABCD না দিয়ে D0 D1 D2 এবং কি D3 দিয়ে প্রকাশ করছি। ওকে, সো এই হচ্ছে তার ট্রুথ টেবিল। ঠিক এনকোডারের বিপরীতটাই হচ্ছে ডিকোডারের হচ্ছে ট্রুথ টেবিল। এই মানগুলো আমরা ধরেছি 4টি কিবোর্ড রয়েছে বা 4টি ইনপুট রয়েছে তার প্রেক্ষিতে। তো খেয়াল করে দেখো ট্রুথ টেবিল হয়ে গেছে। এখন ট্রুথ টেবিল থেকে আমরা যেটি করতে পারি লজিক ফাংশন বের করতে পারি। লজিক ফাংশন বের করা খুবই সহজ। লজিক ফাংশন মূলত বের করতে হয় আউটপুটের 1 অনুযায়ী, আউটপুটের 1 অনুযায়ী। ফর এক্সাম্পল এখানে আউটপুট 4টি রয়েছে, 4টির বিপরীতে 4টি লজিক ফাংশন বের হবে। 4টি লজিক ফাংশন অর্থাৎ D0 এর জন্য একটা বের হবে, D1 এর জন্য একটা বের হবে, D2 এর জন্য একটা বের হবে, D3 এর জন্য একটা বের হবে। ওকে, সো D0-তে 1 কতটি রয়েছে? জাস্ট একটি রয়েছে। এই 1 অনুযায়ী কিন্তু কি আমি মান যদি প্রকাশ করতে যাই, এর এনকোডারের ক্ষেত্রে কিন্তু আমি 0-র মানগুলো অ্যাকসেপ্ট করিনি, কিন্তু এই D0 1-এর প্রেক্ষিতে যদি তুমি 0-র মান অ্যাকসেপ্ট না করো কিছুই কিন্তু আসবে না। বাট কিছু না লিখলে কি হবে? অবশ্যই লেখা উচিত। সো লজিক ফাংশন বের করার নিয়ম হচ্ছে আউটপুটের 1 অনুযায়ী ইনপুটের মান চেক করা। ইনপুট x এর মান কত? 0,
তাহলে কি দিলাম এক্স বার, ওয়াইয়ের মান কি, ওয়াইয়ের মান 0 তাহলে কি হবে ওয়াই বার। ওকে, এবং D0-তে আর কোনো 1 নাই। এবার D1-এ যাব, D1-এর আউটপুটের প্রেক্ষিতে ইনপুট মান যদি চেক করি, এক্সের মান 0 তাই এখানে হবে এক্স বার, ওয়াইয়ের মান 1 তাই এখানে হবে শুধু ওয়াই। এখানে D2-এর আউটপুটের 1-এর প্রেক্ষিতে আমি জাস্ট লজিক ফাংশন বের করব, এক্সের মান 1 তাই শুধু এক্স হবে, ওয়াইয়ের মান 0 তাই এখানে কি হবে ওয়াই বার হবে। ওকে, এখানে D3-এর আউটপুটের 1 অনুযায়ী মান চেক করব, এক্সের মান 1 ওয়াইয়ের মানও 1 তাহলে কি হবে শুধু এক্স ওয়াই হবে। ওকে, তাহলে D0, D1, D2, D3-এর 1-এর মানের প্রেক্ষিতে আমরা কি লজিক ফাংশন বের করে ফেলতে পেরেছি, 1-এর মান আমার কি বের হয়ে গেছে। সো লজিক ফাংশন যেহেতু বের হয়ে গেছে, আমরা কি লজিক ফাংশন থেকে এখন কি করতে পারি, লজিক সার্কিট রাখতে পারি। সার্কিট রাখার জন্য দেখতে হবে এখানে কি কয় ধরনের চলক বিদ্যমান, এক্স এবং ওয়াই এই দুই ধরনেরই চলক কিন্তু এখানে কি আপাতত বিদ্যমান রয়েছে, এক্স এবং ওয়াই। ওকে, সো এক্স এবং ওয়াইয়ের মানের প্রেক্ষিতে কিন্তু আমরা লজিক ফাংশন বের করব, লজিক ফাংশন থেকে লজিক সার্কিট করব, এটি মূলত লজিক সার্কিট। লজিক ফাংশন না পেলে লজিক সার্কিট পাওয়া যায় না, এটাকে লজিক বর্তনীয় বলা হয় বাংলাতে বা তবে লজিক সার্কিট এবং ইলেকট্রিক সার্কিট কিন্তু এক বিষয় না, যেটা আমি পূর্বে আলোচনা করেছিলাম। এখন খেয়াল করে দেখো, এক্স বার এবং ওয়াই বার এরা দুজন কিন্তু পরস্পর কী হয়ে আছে, গুণ হয়ে আছে। সো এক্স বার নিতে হবে, এক্স বার নেওয়ার জন্য এখান থেকে এক্সকে যখন আমি নিব তখন একটা নট যুক্ত করে দিব, এক্সকে যদি একটা নটের মধ্য দিয়ে নিয়ে যায় তাহলে কী হবে এক্স বার হয়ে যাবে, কী হবে এক্স বার। সো এই এক্স বারকে আমরা নিয়ে আসবো, তারপরে নিব ওয়াই বার, একইভাবে ওয়াইকেও একটা নটের মধ্য দিয়ে নিব, তাহলে ওয়াই বার হয়ে গেল। এক্স বার এবং ওয়াই বার পরস্পর কী হয়েছে, গুণ হয়েছে, গুণের জন্য আমরা এটাকে কোন গেটের মধ্য দিয়ে নিব, অ্যান্ড গেটের মধ্য দিয়ে নিব। অ্যান্ড গেটের মধ্য দিয়ে নিলে আমরা কি পাবো, আমরা পাবো D0, আমরা পাবো D0। ওকে, একইভাবে এক্স বার ওয়াই, এক্স বার নিতে হলে আমাকে এখানে একটা নটের মধ্য দিয়ে নিতে হবে এক্স বার, এবং সিম্পল ওয়াই, এখানে কিন্তু ওয়াই নট নাই, কিন্তু সিম্পল ওয়াই নিলাম, এরা দুজন পরস্পর কী হয়েছে, গুণ হয়েছে, গুণের জন্য কী করলাম অ্যান্ড গেট দিলাম, অ্যান্ড গেট দিলে কী পেয়ে যাব D1 পেয়ে যাই। একইভাবে শুধু এক্স আর এখানে কি ওয়াই বার, ওয়াই বার নিলাম, এরা দুজনও কী হয়ে আছে, গুণ হয়ে আছে, এটা করলে পাই D2 পেয়ে যাই। ওকে, এবং সর্বশেষ ক্ষেত্রে এক্স এবং ওয়াই যদি গুণ করি, এক্স এবং ওয়াই যদি গুণ করা হয় অ্যান্ড গেট করলে কি পাই D3 পাই। ওকে, সো এরকম চারটি অ্যান্ড গেট দ্বারা D0, D1, D2 এবং D3 কিন্তু কি পাওয়া যায়, কার ভিত্তিতে, লজিক ফাংশনের ভিত্তিতে। তবে একটি বিশেষ বিষয় লক্ষ্য করে থাকো যে ডিকোডারের ক্ষেত্রে যে গেটগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো নট গেট বা অ্যান্ড গেট, মূলত অ্যান্ড গেট। ডিকোডারের ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয়, ডিকোডার আসলে অ্যান্ড গেট সম্বলিত সার্কিট, ডিজিটাল ইলেকট্রিক সার্কিট। বাট এনকোডারের ক্ষেত্রে কিন্তু যোগ করা হয়েছিল, এনকোডারের ক্ষেত্রে কিন্তু অর গেট ব্যবহার করা হয়েছিল, যোগের জন্য অর গেট ব্যবহার করা হয়েছিল। তাহলে এনকোডার অর গেট সম্বলিত এবং কি ডিকোডার অ্যান্ড গেট সম্বলিত। সো এই ছিল ডিকোডার সম্পর্কিত কিছু ধারণা। তবে যে বিষয়টি সবথেকে বেশি এসে থাকে এমসিকিউ সম্পর্কিত, ফর এক্সাম্পল তোমাকে প্রশ্ন করা হতে পারে যে 8টি ইনপুটের জন্য বা 5টি ইনপুটের জন্য ডিকোডারের আউটপুট কতটি, 5টি ইনপুটের জন্য ডিকোডারের আউটপুট কতটি, এটা প্রশ্ন করা হতে পারে। সো 2 টু দি পাওয়ার 5 দ্যাটস মিনস 32টি আউটপুট বের হতে পারে। প্রশ্ন একটু ঘুরিয়েও বলতে পারে যে 32টি ডিকোডারের আউটপুট যদি 32টি হয় তাহলে ইনপুট কতটি, হ্যাঁ, তখন 32কে তোমাকে প্রকাশ করতে হবে 2 টু দি পাওয়ার 5 আকারে। তখন ইনপুট তোমাকে 5টি বের করতে হবে। হয়তো বা আউটপুট উল্লেখ করা থাকতে পারে বা ইনপুট উল্লেখ করা থাকতে পারে, তোমাকে কিন্তু যে কোনো একটি উল্লেখ করা থাকলে অপরটি বের করে ফেলতে হবে। তবে একটি জিনিস মনে রাখবা, ডিকোডারের ইনপুট কম আউটপুট বেশি। ওকে, আর ডিকোডারের ইনপুট কম আউটপুট বেশি, বাট এনকোডারের ঠিক তার বিপরীতটা। ওকে,
তো এই ছিল ডিকোডার বা এনকোডার সম্পর্কিত বিশদ ধারণা, যেটা তোমাকে আমি টেক্সট বুকের বাইরেও কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। হোপফুলি এই টিউটোরিয়ালটা দেখার পরে তোমরা যখন তোমার বই খুলে এনকোডার বা ডিকোডার সম্পর্কিত পড়তে যাবে, তোমাদের কাছে কনসেপ্টগুলো সহজ মনে হবে বা ট্রুথ টেবিলটা অর্থবহ হবে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটি নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।